নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ যার কবিতা পাঠ করব তিনি আমার একদিকে ভাইয়ের মতো, একদিকে বন্ধুর মতো। অল্প কিছু ছোট তিনি আমার চেয়ে বয়সের হিসাবে, বাদবাকি সমস্ত বিচারে তিনি আমার থেকে অনেক বড়। শিক্ষার দিক থেকে, কবিতা লেখার, কবিতা সম্পর্কে জানার, কবিতা সম্পর্কে গুছিয়ে বলার, কবিতা এবং কবিদের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারে, বৃহৎ কাব্য সমাজের ছোট বড় বিভিন্ন খোঁজ খবর রাখার বিষয়ে, সমস্ত বিষয়ে তিনি আমার চেয়ে অনেক বেশি এগিয়ে, অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি সচেতন, অনেক বেশি বিশ্লেষণাত্মক, অনেক বেশি কি বলবো, অনেক বেশি আন্তরিক। এইসব গুণাবলী তার মধ্যে আছে। প্রচুর কবিতা সারা জীবন তিনি লিখেছেন, কবিতার সঙ্গেই আছেন। একটা মানুষ এত কবিতা লিখতে পারেন এটা ভেবে আমি একসময় বিস্মিত হতাম যে একটা মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত, একটা জায়গায় খুব দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন এবং ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার বাবা মা সবাইকে নিয়ে যেভাবে সংসার জীবন যাপন করতে হয় সেটি খুব সুষ্ঠুভাবে সুচারুভাবে তিনি করেন। তারপরেও তিনি এত কবিতা, এবং যে কোনো রকমভাবে লেখা নয়, ছোট বড় লাইন লিখে দেওয়া নয়, কবিতায় নিজস্ব স্বকীয়তা বজায় রেখে লেখা, এটা কি করে সম্ভব ভেবে আমরা একসময় বিস্মিত হতাম। এরকম কয়েকজন যুবক সে সময় বাংলা কবিতায় ছিলেন, রুদ্রপতি, মানস কুমার চিনি, আরও কয়েকজনের নাম বলা যায়, যাদের কবিতা সে সময়ে হেন কোনো পত্রিকা ছিল না যেখানে তাদের কবিতা পাওয়া যেত না। আমাদের হীরক তেমনই একজন। তো ইদানিং তিনি অনেক সিনিয়র হয়েছেন, অনেক সংযত হয়েছেন, সংহত হয়েছেন। হয়তো পরিমাণে সংখ্যায় হয়তো কম লেখেন, কিন্তু অনেক বেশি তিনি ম্যাচিওর্ড হয়েছেন, অনেক বেশি কবিতাকে নিয়ে এবং কবিতা সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে অনেক বেশি সতর্কও হয়েছেন। তো সাদা রঙের ট্রাপিজ বলে একটি বই আমার কাছে আছে। তো সেই বইটি থেকে আমি একবার কিছু মতামত বিনিময় করেছিলাম তার সঙ্গে। তো সেই বইটি আমার সংগ্রহে আছে। হীরকের একটি কবিতার সংগ্রহ বা কবিতা সমগ্র এই জাতীয় একটি বই আমার কাছে ছিল। সেই বইটি আপাতত আমার কাছে দেখতে পাচ্ছি না, আমি আমার বইয়ের মধ্যে খুঁজে পাচ্ছি না। সম্ভবত হয়তো সেটা অনেক বইয়ের চাপে কোথাও চাপা আছে, অথবা কোনো ভাই বন্ধু হয়তো বইটি পড়বার জন্য আমার কাছ থেকে সংগ্রহ করেছিলেন, হয়তো সেটা তার কাছে এখনও রয়ে গেছে। সেটা আমার স্মরণে নেই, আমি মনে করতে পারছি না। পরে হয়তো উদ্ধার করতে পারবো। যদি না পারি তাহলে হীরকের সংগ্রহে থাকলে সেখান থেকে আমি আরেকটি বই অর্থমূল্যে সংগ্রহ করে নিতে পারবো। তো যাই হোক, সাদা রঙের ট্রাপিজ, হীরক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে কবিতা পড়ব। প্রথম কবিতার নাম ABD। ঘাট ধরে কাউকে কি ভালোবাসা শেখানো যায়? মুক্তিফল বলে কোনো শব্দ অভিধানে আছে? নদীতে নদীতে বইতে থাকা জলের বদলে আগুন, এও কখনো হয়? বাক্স ভর্তি পারিবারিক গল্প নিয়ে মানুষ উৎসবে যায়। মানুষ অল্পতে কত খুশি থাকে, আনন্দ ধারা বহিছে ভুবনে। তবু কবির মনে শান্তি নেই, চোখের নিচে তার কালো সমুদ্র তটভূমি। প্রতিটি কবিতা লেখার পরে সে এখনও আত্মহত্যা করতে চায়। কিন্তু প্রকৃতির কি খেলা, অসিতবরণ দাস নামে কোনো এক অজাতশত্রু যুবক, লোকে যাকে সংক্ষেপে ABD বলে ডাকে, তার মুখখানা মনে পড়ে। ঈশ্বরের মতো তার দু চোখ, চোখের সামনে ভেসে ওঠে। আর কি আশ্চর্য,
কবির সমস্ত দুঃখ ব্যথায় যন্ত্রণা ফুৎকারে উড়ে যায়। হাজার হাজার মাইল দূর থেকে তার শৈশব, তার কৈশোর, তার যৌবনকাল, রোদ বৃষ্টি ঝড়, গরুর গাড়ি, খড়ের পালুই, টুসু গানের গাছপালা চিৎকার করে ডাকতে থাকে, এই তো আমরা। দেখতে পাচ্ছ না আমরা যে সবাই আছি তোমার সমস্ত কবিতা জুড়ে। পরের কবিতা ধুলোবালি। যে গাছ ফল দেয় ঋষিমুনিদের, আমি তার বসন্তকালীন কচি পাতা। যে পাখি জল চায় সর্বসাধারণের জন্য, মেঘের দেশে আমি উড়ন্ত ডানা। যে শিশু হামাগুড়ি দেয় উঠে আর পড়ে, তবু আজও চেষ্টা ছাড়ে না, আমি তার দু চোখে দেখি মেঘনাদ সাহা। আমার সমস্ত প্রেম তোমাকে লক্ষ্য করে, আমার সমস্ত কবিতা তাই তোমারই পথের ধুলো। নদী ও পাহাড়ের কবিতা। আলো দেখে আগুন ভেবেছি, সুন্দরী দ্বীপের বদলে কিনেছি একটি খরস্রোতা নদী। এখন আমি রোজ রাতে ঘুমোতে যাবার আগে সুদৃশ্য একটি পাহাড়ের কথা ভাবি। আমার স্বপ্নীল ও পাহাড়ের কথা, গহন অরণ্যে আমার চিরকালের ভয়। পাহাড়ের খাঁজে খাঁজে ফুটে থাকা রডোডেনড্রন কিংবা নীলা করঞ্জি। আমার হৃদয়, আমার প্রাণ, আমার বন্ধুরা বলে তুই চিরকালের বোকার হদ্দ। এখনও কথায় কথায় ঈশ্বরীয় কথা বলিস, নিয়তির কথা বলিস। নির্জনতা তোর উৎসব, এজন্যই তোর কিছু হলো না। চিরকাল আলো দেখে আগুন ভেবেছিস, সুন্দরী রমণীর মতো দ্বীপের বদলে কিনেছিস খরস্রোতা নদী। তবু আমি আজও ঘুমোতে যাবার আগে একটি পাহাড়ের কথায় ভাবি, যেখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি, অনন্ত ধারা স্বপ্নের মধ্যে ভাবি আর চোখ ঝাপসা হয়ে যায়। পরের কবিতা শুকতারা। উত্তর দেব বলে রেখে দিয়েছি, পেজমার্ক ঝাউপাতা। চির বিদ্যুৎ শুকিয়ে দিয়ে গেছে তার জাইলেম ফ্লোয়েম। চোখে চোখ পড়া মাত্র আজ এতদিন পর পথে ঘরে পথে লোকালয়ে, আজ এতদিন পর ঘরে পথে লোকালয়ে চমকে উঠেছি। এই তো জীবনভর প্রতিধ্বনি। উত্তর দেব বলে লিখে রেখেছি, কিভাবে চলে গেল এতগুলো দিন। এখন হিসাব চাইছে সময়, স্তোত্রের মতো করে দশক শতক ধরে সারা গায়ে আগুন নিয়ে ভোরের আকাশে ভেসে চলেছে শুকতারা। হাওয়া এসে পর্দা সরায়, হাওয়া এসে পর্দা সরিয়েছে, আর আমি বড় বড় গাছ থেকে তুলে এনেছি আঙুর ফল। স্মৃতির বিষয়ে আঙুর ফল যত টকই হোক, যতবার ভেবেছি ভুলে যাওয়া পৃথিবী ফিরে এসেছে। আমি খুব ভেবে দেখেছি, সবটাই শব্দের কাটাকুটি নয়, বিমূর্ত নির্মাণও নয়। তবু কেন প্রস্ফুটিত যুবতী ওষ্ঠের অমৃত পানের উদাহরণ কলমের ডগা এসে থমকে যায়, আর আমি চুপ করে বসে থাকি। আর কি আশ্চর্য, সমস্ত শব্দের মাত্রা ও ছন্দ নিমেষে হারিয়ে যায়। তবু গলা চিনতে ভুল হওয়ার কথা নয়। হাওয়া এসে পর্দা সরায়, আর অমনি আমি ছোট বড় গাছ থেকে তুলে আনি আঙুল ফল। তখন মধ্যরাতের কবির কবিতায় সাদা পৃষ্ঠায় জলজল করে ওঠে। খেলাঘর। তোমার শুভ্রতা দেখি, তোমার পাপড়ির গঠনও দেখি, তোমাতে জমাট টুকরো টুকরো জ্যোৎস্না দেখি। দূর থেকে দেখি কাক চড়াই, ছাতারে শিশুদের মতো তোমার আনন্দে হাততালি দিয়ে ওঠা দেখি। যেন কত সুখ, কত কার্নিভাল নির্জন মনের মধ্যে গেঁথে যায়, নির্মোহ উদাসীন যেন গান ও কবিতা। অদূরে পানাপুকুরের জলে ডুবে যায় সূর্য, বিষণ্ণতার
শিশুকাল নিজস্ব জুলিয়া রবার্টস, আজ সহ্য করো, দাঁতে দাঁত চেপে সহ্য করো, লুপ্ত রোমাঞ্চিত খেলাঘর। বিদিশা গুহ, যত রাত বাড়ে কবির পাগলামো তত শুরু হয়। শরীরের ঘাম গন্ধে সেও একজন মানুষ ঠিকই, তাই তাকে সময় মতো বাজার করতে হয়, পচা মাছ টিপে টিপে দেখতে হয়, হিসেব করে পয়সা গুনে দিতে হয়। তারপর ভারী বুট আর সেফটি হেলমেট পরে মাথা নিচু করে ল্যান্সিং, কোটিং, স্ল্যাবিং করতে হয় সারাটা দিন। আসলে তখন সে সুস্থ মানুষ, কিন্তু বাড়ি ফিরে সে যখন ঝর্ণার জলে স্নান সেরে অশ্রু জলে চোখ ভিজিয়ে কবিতার খাতাটির সামনে বসে, ঠিক তখনই তার অসুস্থতা বাড়তে থাকে তার পাগলামো। অধরা শব্দের জন্য, একটি প্রেমের কবিতা লেখার জন্য মাথায় তার হাজার কালবৈশাখী বইতে থাকে, আর অজস্র ঝরা পাতা বাস্তব থেকে শিল্পের প্রাঙ্গণে প্রবেশ করে সে তখন দেখতে পায় সমস্ত পাতায় লেখা বিদিশা গুহর নাম। ভারী বুট আর সেফটি হেলমেট পরে মাথা নিচু করে ল্যান্সিং, কোটিং, স্ল্যাগিং করতে হয় সারাটা দিন। কর্মজীবনে তাকেও এমনটি করতে হয়, কিন্তু সে মানুষ আলাদা, আর যে মানুষ কবিতা লেখে সে মানুষ আলাদা। ফিরিয়ে নাও, পরের কবিতা ফিরিয়ে নাও। পুরনো কবিতার খাতাটি এখনও নেড়েচেড়ে দেখি, কিছু কি ধুলো জমেছে তাতে। ধুয়ে মুছে পরিষ্কার করি কাদা, কালি, ময়লা। ফাউন্টেন পেনের গন্ধ পুরনো সম্পর্কের মতো। ভাবি কে কাকে বহন করে আজ। অপরিচয় নাকি নিষ্ফল যোগাযোগ, তোমার অস্বাভাবিক উঁচু নাক, লোম ফুলিয়ে দেখানো সেই রাজগীর নালন্দা তর্কযুদ্ধ সব জলের মতো পরিষ্কার হয়ে ওঠে। বলা ভালো ফোটে। মসৃণ শরীর, বীতক্রোধ, যে বস্ত্র চিরকাল আড়ালে থাকে তাও আলোকিত হয় চকিতে। নেড়েচেড়ে দেখি আর বলি ফিরিয়ে নাও এই শিল্প কৌশল। শেষ নিদ্রা। কার শিশু? সন্তান কার? পিতামাতা অনন্ত ওষুধি। একদিন বল্লম এসে এফোর ওফোর করে গেছে, তারপর ক্ষতস্থানে গঙ্গা, যমুনা, ভাগীরথী। আমি তার কিছুই জানি না। সবাই ঝরা পাতা, সব শূন্য আজ। তবে কে কাকে ক্ষমা করবে? কার দোষে বারবার তোমার গলায় অপমান নেমে আসে? তবু কেন তুমি অন্যের মতো নও? সেসব প্রশ্নের উত্তর সমস্ত সে ক্ষতস্থান ঘিরে আজও বুঝি তোমাকেই বিদ্ধ করে, ত্রিকোণ ফলায়। নির্জন সে ক্ষরণের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু তুমি দেখো ত্রিপাদ ভূমি, বুকের মধ্যে জমে ওঠা দুধ কিংবা ঝিনুকের ভেতর বেড়ে ওঠা মুক্ত। ফালা ফালা হয়ে গেছে উত্তাগ সহন। আজ তাই বলো মন, ঘুমাতে যাও, এই বুঝি শেষ নিদ্রা। ঘুমে এসে লাগে হাওয়া, ঘুমে এসে লাগে হাওয়া। আমি কি তোমার মতো সহজ হব না? কোথায় ঘুরেছি যেন গতকাল, অনন্তকালের খোঁজে, লোকারণ্য যাকে বলে। সব কিছু পাবো বলে যেখানে যাওয়া, সাক্ষাৎ না করেই ফিরে যাব, যেতে পারি, কিন্তু এরও মাঝে কিছু লবণাক্ত দ্রাব। জীবন দিয়েছ যাপনে নিরাময় ক্ষত, যেমন জলের কিনারে গুল্ম নিচু জবা। এখন অস্থিরতা ভেসে যায় ঘুমে। স্বপ্নে এসে লাগে হাওয়া, বহু দূর থেকে এসে দেখা না করেই ফিরে যেতে হবে। অসম্ভব, অসম্ভব। চোখ খুলতেই দেখি সারি সারি শব্দ, অমূল্য অবয়ব। এ ভাবনা দ্বিধাটুকু নিয়ে নক্ষত্র মরে, আকাশ কি জানে না। সমর্পণ। জীবন থেকে মৃত্যুর দিকে যেতে যেতে কাকুতি মিনতিতে কোনো লাভ হয় না। ওসব ঈশ্বর পাত্তা দেন না। সাধু এবং শয়তান একসাথে বিদায় নেয়।
একসময় জীবন ব্যাগ তুলে এমন ভঙ্গিমায় নেমে যায় যেন মনে হয় এই বাসে, ট্রামে বা মেট্রোতে সে আসলে এতদিন একাই ছিল। টুপ করে সে নেমে গেল মৃত্যুর কাছে। আর কিছু নয়, শূন্য গাড়ি ফিরে যায়। নিয়তির এই খেলায় সমর্পণের জায়গা থাকে না। যৌনতা যৌনতা উপলক্ষ মাত্র, প্রধান এবং ঈপ্সিত। লক্ষ্য হলো অপত্য। ডিকেন্স বলেছিলেন, ফাঁকা কবরখানা, হা হা হাওয়া ঘুরছে, চেয়ার টেবিল মাইক্রোফোন সব ছেড়ে উঠে এসেছে সবাই, বসেছে সভা, জয়ের জন্য মিথ্যা প্রতিষ্ঠা করা। একজন বলল, কেন লর্ড বায়রন, কেন ডি এইচ লরেন্স, লেডি চ্যাটার্লিস লাভার, এমনকি হাতের কাছে এসে রবীন্দ্রনাথ। আকাশে কি মুখ জাগে? এত সবের পরেও স্ত্রী প্রজাতির একমাত্র কাজ প্রজন্ম রক্ষা। কে বলল এ কথা? একজন আর একজনকে কটাক্ষ করল। যৌনতা একটি অতি প্রিয় নীল সাদা চকচকে জামা, যা কিনা পাগল আর ম্যাজিশিয়ানকেই মানায়। দুরন্ত কামুক এবং প্রতিস্পর্ধী কবির গায়ে যখন ওঠে, তখন লকগেট ভাঙে বন্যার জলে। ধূসর পাহাড়তলির কিনারা ঘেঁষে কিছু কিছু গতকাল মহাকালের স্রোতে ভেসে যায়। যৌনতা উপলক্ষ মাত্র, প্রধান এবং শেষতম লক্ষ্য সন্তান। একথা শোনামাত্র সমস্ত শিল্প ফুৎকারে উড়ে যায়। পড়ছি হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা সাদা রঙের ট্রাপিজ, এই বই থেকে। চণ্ডালিনী। সে চায় শুশ্রূষা, সর্বস্বতা। পৃথিবী রসাতলে যাক, আদমিভ রতি সুখে চূড়ান্ত আশ্লেষ। ছুটতে ছুটতে সামনে একটা বিস্তীর্ণ দেওয়ালের সামনে দাঁড়িয়ে এখন। অথচ কেউ জিজ্ঞেস করলে বলছি, না না, কিছু না, কিছুই হয়নি যেন। শুধু তুমি বুঝতে পেরেছ কিছু একটা ঘটেছে, ঘটে গেছে এমন সর্বনাশ, যাতে নগর এবং দেবালয় আর পুড়তে দেরি নেই। এখন চোখের উপর চোখ রেখে কথা বলার দিন শেষ। ঝলসানো পাখিগুলি উড়ে যায়। আমি তো একদিন তাদের কাছেও ঋণী। আজ সূর্যাস্তে হেঁটে যাচ্ছে চণ্ডালিনী। থামে না বাতাস। এত কাছে এসে জানি সরে যাওয়া শক্ত, তবু আমি সরে গেছি শুধুমাত্র তোমার কথা ভেবেই। এ পথের অতলে এসে কি করেই বা ঠেলে দেব খাদে, যেখানে মুন্ডুহীন মানুষের অসার আস্ফালন। আমার ক্ষমা চাইতে ইচ্ছে হয়, আমার ক্ষমা চাইতে ইচ্ছে হয়, কিন্তু কেন ক্ষমা? তোমার সমস্ত নিয়ে তোমাকে এখনও দেখা হয়নি। এত কাছে এসে সকলেরই সরে যাওয়া কঠিন, তবু আমি সরে গেছি। গোধূলিকে মান্য করে, তবু আমি ঘুমের আবেশে এখনও এই হেমন্ত সন্ধ্যায় মনে করি কি যেন হয়নি শেষ। এই কথা যত ভাবি তত ফিরে ফিরে আসে স্মৃতি। থামে না বাতাস। জলের মতো সহজ সাবলীল গতিতে হীরকের কবিতা ভাষা এগিয়ে চলে। তার বক্তব্যের মধ্যে একটা রসায়ন তৈরি হয়। সেই রসায়নে মিষ্টত্ব অনেক বেশি থাকে এবং সেই মিষ্টত্বের আকর্ষণ পাঠককে দুর্নিবারভাবে টানে। তাই মনে হয় সমস্ত বইটাই একসঙ্গে পাঠ করে ফেলি। কিন্তু পড়তে গেলে যেটা হয়, অনেক কবিতা পড়লে যেটা হয়, মুখের জড়তা বাড়ে, ভুল পড়ে ফেলার সম্ভাবনা বাড়ে, একটি বাক্যের ঘাড়ে আরেকটি বাক্য চেপে বসে, এসবগুলো হয়। আর আপনারা যারা এই ভিডিও শোনেন বা কবিতাগুলিকে অনুভব করার চেষ্টা করেন, তাদের পক্ষে অনেক কবিতা একসঙ্গে নেওয়াতে অসুবিধা হয়। যদিও আপনারা ইচ্ছে মতো নাও নিতে পারেন, পজ করতে পারেন, স্কিপ করতে পারেন, এসব রাস্তা আপনাদের হাতে আছে। কিন্তু আমি যখন এই কবিতাগুলো পড়ছি, তখন এই কবিতাগুলোর প্রতি আমি যথাযথ
বিচার বিশ্লেষণ করতে পারি না, তাকে যথাযথ সম্মান দেখাতে পারি না। একটা কবিতাকে যতটা সময় দেওয়া উচিত ততটা সময় আমি তাকে দিতে পারি না। আমার ভেতরে একটা দ্রুততা কাজ করে। দ্রুততা কাজ করার মধ্যে যে জন্য যে ক্ষিপ্রতার সৃষ্টি হয়, সেই ক্ষিপ্রতা আমাকে ভুলের দিকে ঠেলে দেয়, আর আমি কবিতা পড়তে ভুল করে ফেলি। তো যাই হোক, আর দু একটি কবিতা পড়ব। এখন অনন্ত এলিজি। জানালার পাল্লা দুটো খুলে দাও, আমি এখন ষষ্ঠী থেকে সপ্তমী তিথির দিকে এগোবো। অমৃত যোগে যেন অনন্ত এলিজি, প্রথাগত কাব্যে সৃজন কথায় স্মৃতিতাড়িতের মতো ছন্দময় নীহারিকা একে একে ধরে এনে দেখাবো বাগানের গন্ধরাজকে। একদিন স্বপ্নের সঙ্গে ঘুরে বেড়াতে বেড়াতে কিভাবে যে শৃঙ্গারের কাছে এসে পড়লাম, অথচ সেই সব মুহূর্তগুলো শামুকের ব্যর্থতা নিয়ে ক্রমাগত ইতিহাস তখনও পুষ্পাঞ্জলি দিচ্ছে নিরন্তর সমুদ্রের অতল। আমার চিরকালের না দেখা অরণ্য, সম্ভাবনার পাশে আমার নিজস্ব গোলাপ, পরিচিত গন্ধ নিয়ে ঘুম এসে ধাক্কা দিচ্ছে দরজায়, পরিচিত গন্ধ নিয়ে ঘুম এসে ধাক্কা দিচ্ছে দরজায়। এখন কবিতা লেখার চেয়ে ঘুমানোই শ্রেয়। সাক্ষী। আমি কি তোমার সঙ্গে কোনো দিন তঞ্চকতা করেছি? বলেছি কি তোমার যা পছন্দ নয় আমার পছন্দকেই তুমি স্থান দাও আগে? আজীবন কৃতজ্ঞ যে থেকেছি তাও নয়। আসলে চিরকাল আমি বলতে চেয়েছি নারী বা পুরুষ নয়, প্রকৃতপক্ষে মানুষ মানুষের মর্যাদা পাক। আসলে যে কথা কখনো বলিনি সে কথা তুমি বুঝেও বোঝোনি। বহু বছরের স্মৃতি এখন ফিকে হলুদ, অসম্ভব অভিমান ধুলোতে লুটায়, তাই নদী বা ঝর্ণা কোনোটাই আর টানে না তেমন। সহস্র ভিড়ের মাঝে বন্দুক ঠেকিয়ে হত্যা করছে মানুষ মানুষকেই, তবু যে সাক্ষী পাওয়া ভার। পরোয়ানা। এত শত্রু চারিদিকে হবে ভাবিনি কখনো। আমি তো লিখেছি কিছু কথা, শব্দ অক্ষর, এত তার তেজ, আঘাতে আঘাতে জর্জরিত নিরন্তর কষ্ট পেতে থাকি। আজ মৃত্যু পরোয়ানা দিয়েছে মেসেজ। অথচ সামনে দিঘির জল এখনও তো টলটল করে, এদিকে নীরবে দাঁড়িয়ে থাকে সূর্যমুখী জবা। হাওয়ায় সে যতদূর মুছে নিতে জানে, শাল পিয়াল পেরোনো মাঠে শব্দ অক্ষর, অথচ এত তার তেজ, জীবনের মাঝে এত মৃত্যু দিয়েছে মেসেজ। নিথর। এভাবে কি জীবন চলে বলো? শব্দহীন পথের শেষে এসে কাল যে আমি ছিলাম তোমার দেশে, এরও কি কোনো প্রমাণ আছে নাকি? মানুষ কি আর মানুষ আছে ভাবো? আর থাকবেই বা কেন সে ঘাসের গায়ে পায়ের স্মৃতি? খোলা মাঠে সপ্তর্ষি কোথায় থাকে? শ্মশান ভূমি গ্রাস করে নেয় নিথর দেহটাকে। স্বপ্নে তবু বহিরাগত আসে, আপাতত সেই কথাটাই মানো। আজ হয়তো পাপের শরিক চায়, শূন্যতাতে কাটলো কেমন সারা জীবনটাই। আরেকটি কবিতা পড়ে আপাতত আমাকে আজকে এই ভিডিও বন্ধ করতে হবে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এই কবিতাটির নাম আশ্রয়, এখানে আমি আশ্রয় নেব হীরকের এই কবিতায়। জলের কিনারে এসে দেখি সম্বলহীন কিছু ছায়া। যুদ্ধ শেষ হয়ে গেছে, সব কিছু শেষ, যেদিকে তাকাই শুধু প্রেত। কোথাও হৃদয় নেই অথবা মেধা, জাদু অথবা যুক্তি, রহস্য অথবা বিনির্মাণ। সকলেই চায় শুশ্রূষা, আশ্রয়, কিন্তু কিভাবে দেব? আমার অক্ষরও চায় দীর্ঘ চরাচর, কিন্তু কিভাবে? জলের কিনারে এসে দেখি সেই সবগুলি সাঁকো ভেঙে চুরে একাকার পড়ে আছে যেন যুদ্ধে
যুদ্ধ শেষের সম্বলহীন কিছু ছায়া। এই আপাতত সাদা রঙের ট্রাপিজ থেকে কবিতা পড়া আজকের মতো শেষ করলাম। কবিতাটি প্রকাশিত হয়েছিল বই টার্মিনাস থেকে, প্রকাশকাল 2023। বই টার্মিনাস অনেক ভালো ভালো কাজ করেন। পরবর্তী কোনো এক সময় হীরকের আরও কিছু কবিতা পাঠের ইচ্ছা রইল। আপাতত হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠ এখানেই শেষ করছি। নমস্কার।